কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। এর আগের ক্লাস দুটো নিশ্চয়ই তোমরা দেখেছো। আমি এর আগে তোমাদেরকে কবিতা পড়িয়েছিলাম। আমাদের কবিতা ছিল কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি। বিদ্রোহী কবিতাটি আমি দুটো ক্লাসের মধ্যে দিয়ে শেষ করেছিলাম। আসলে অনলাইন ক্লাসে যেটা হয়, অনেক সময় অনেক কিছু ত্রুটি বিচ্যুতি যেগুলো আসলে সংশোধন করা যায় না। তো আমি পূর্বের ক্লাসের জের ধরে একটু কথা তোমাদেরকে বলতেই চাই যে বিদ্রোহী কবিতায় একটা লাইন আমার মনে পড়ছে, পরবর্তী ক্লাস রিভিউতে আমি দেখতে পেয়েছি যে তোমাদেরকে একটু বোধহয় ভুল ব্যাখ্যা আমি দিয়েছি। ভুল তো মানুষেরই হয় সাধারণত, তো আমার এই ভুলটা আমার কানে বেজেছে, আমি সেটা আবার তোমাদেরকে সংশোধনী দিচ্ছি আজকে ক্লাসের শুরুতেই। লাইনটা ছিল এরকম, বেনু বিনে গান গাওয়া। একটা লাইন আছে, দেখবে তোমরা দ্বিতীয় বিদ্রোহ কবিতাটা যেখান থেকে শুরু হলো তারপর দ্বিতীয় পৃষ্ঠার মাঝামাঝি গিয়ে বেনু বিনে গান গাওয়া। এখানে বেনু হচ্ছে বাঁশি, আবার বিনে এখানে বহিষ্কারী বি দন্তি নয়, এখানে নয় এটা মূর্ধন্য ন ছিল। বিনে মানে বিনা, হ্যাঁ, মানে যন্ত্র, তার দিয়ে যে যন্ত্র, ওখান থেকেও কিন্তু সুর ওঠে। তো এটার অর্থ তো ছিল যন্ত্রবিশেষ, হ্যাঁ, এখান থেকেও কিন্তু সুর ওঠে। তো যা হোক, তোমরা সেই সংশোধনীটা নিয়ে নিও। এবং আজকে আমি আবার একটি ক্লাসে নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। আজকে আমরা কবিতার পরে গল্প পড়ব। গল্প তোমরা পড়ো তো নাকি? আজকে যদি তোমরা এখানে উপস্থিত থাকতে আমি কি করতাম জানো? এই যে তুমি, তোমার নাম যেন কি? দাঁড়াও তো, তুমি একটা ছোট্ট একটা গল্প বলো তো। গল্প কোনোদিন শুনেছ তোমার মা কিংবা দাদি, নানির কাছে? আমরা সবাই গল্প শুনতে ভালোবাসি না? জানি না তোমরা গল্প শুনতে ভালোবাসো কিনা। আমি কিন্তু প্রচুর গল্প শুনতে ভালোবাসি, গল্প শুনতে ভালোবাসি, গল্প লিখতেও ভালোবাসি। তোমাদের মধ্যে কেউ কি আছো যে গল্প লিখতে পারো, গল্প শুনতে ভালোবাসো? হ্যাঁ, রাক্ষস খক্ষসের গল্প তো ছোটোবেলায় অনেকেরই প্রিয় থাকে, কিন্তু আস্তে আস্তে বড় হতে হতে আমরা বই থেকে দূরে সরতে থাকি। কিন্তু আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকেই আছো যারা গল্পের বই পড়তে ভালোবাসো। গল্প কাকে বলে জানো তো? আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প অপরিচিতা পড়ব। তো অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত গল্প। এর আগের সিলেবাসে রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠ্য ছিল হৈমন্তী। হৈমন্তী গল্পটি খুব বিখ্যাত ছিল। তারও উদ্দেশ্য এবং বিষয় একই ছিল, যৌতুক প্রথার বিরুদ্ধে আমাদেরকে, সমাজকে সচেতন করা। তো রবীন্দ্রনাথ ঠাকুরের, আমি জানি না তোমরা এসএসসি লেভেলে হয়তো তার বিখ্যাত কোনো গল্প পড়ে থাকবে, তবে আমার পড়ে আসা একটা গল্পের কথা আমার খুব মনে পড়ছে। তোমাদের মনে পড়ছে কিনা একটু মিলিয়ে নিতে পারো। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প ছিল সেটা ছুটি। যাদের কাছে গল্পগুচ্ছ, যাদের বাসায় আছে, বাঙালি মাত্রই রবীন্দ্রনাথের এই দুটো গ্রন্থ বাসায় থাকেই। একটার নাম হচ্ছে গল্পগুচ্ছ, আর একটার নাম হচ্ছে সঞ্চয়িতা। হ্যাঁ, সঞ্চয়িতায় রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক নির্বাচিত তার শ্রেষ্ঠ কবিতাগুলো রয়েছে, গল্পগুচ্ছেও তার শ্রেষ্ঠ গল্পগুলো রয়েছে। তো ছুটি গল্পটি যদি কারো পড়া থাকে তাহলে তোমরা নিশ্চয়ই ফটিককে তোমরা স্মরণে আনতে পারছো। গ্রামে সেই দুর্দান্ত বালক ফটিক, হ্যাঁ, বিধবা মায়ের স্নেহে ও ছায়ায় সে গ্রামের দুষ্টু বালকদের সর্দার হয়েছিল। তার ছোট ভাই ছিল মাখন। তোমরা যদি পড়ে থাকো আমার কথার সঙ্গে সঙ্গে তোমরা সেই দৃশ্য কল্পনা করতে পারবে। ফটিক দুর্দান্ত ছিল। এর অনিষ্ট করা, তাকে মারা, তাকে ধরা, বিভিন্ন খেলার মোড়ল হওয়া, সর্দার হওয়া, এটা ফটিকেরই কাজ ছিল। এমনকি নিজের ছোট ভাইকেও সে কারণে অকারণে মাঝে মধ্যে শাসন করত। কিন্তু সেই ফটিক যখন মামার সঙ্গে কলকাতায় চলে গেল, লেখাপড়া করবে বলে, মামির গলগ্রহের শিকার হলো ফটিক। তারপরে সেখানে গিয়ে তার কি অবস্থা হলো? তার মায়ের স্নেহ থেকে বঞ্চিত হলো। গ্রামের সেই খোলা আকাশ সে আর পেল না। কলকাতা শহরে গিয়ে সে বন্দি খাঁচার পাখির মতো ছটফট করতে লাগলো। নিশ্চয়ই তোমরা মনে করতে পারছো ফটিকের করুণ অবস্থা। সেই যে ফটিক জাহাজে চড়ে মামার সঙ্গে যাচ্ছে, জাহাজের খালাসিরা জল মাপছে, এক বাও মেলে না, দুবাও মেলে না। অর্থাৎ যত গভীরেই তুমি রশি ফেলো না কেন, জলের তল পাওয়া যাবে না। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের অতলের একটা ইঙ্গিত তিনি দিয়ে দিয়েছেন, জীবনের একটা দর্শন তিনি ঝেড়ে দিয়েছেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে কবিতায় কিন্তু দর্শন আছে, জীবনের দর্শন আছে। সেই দর্শনটুকু যদি তুমি উন্মোচিত করতে পারো তাহলে পাঠের আনন্দ তুমি পাবে। এই পাঠের আনন্দটুকু তোমাকে ধরতে হবে। গল্প পড়ার যে আনন্দ আছে সেই আনন্দটুকু তোমাকে ধরতে হবে, চর্চা করতে হবে। গল্প যদি না পড়ো, গল্পের ভেতরের যে অন্তঃসলীলা নদীটি আছে তাকে যদি তুমি স্পর্শ করতে না পারো তাহলে কিন্তু গল্প বোধগম্য হবে না। তো যা হোক, আমি ফটিকের ইয়েটা শেষ করছি। ফটিকের করুণ মৃত্যু হয়েছিল। ফটিক ছুটি চেয়েছিল যে কখন ছুটি হবে আর সে গ্রামে যাবে, পুজোর ছুটি হলে তাকে গ্রামে নেওয়া হবে, কিন্তু ফটিক পালিয়েছিল। মামির দুঃশাসন এবং স্কুলে বন্ধুবান্ধব এবং পড়া না পারার কারণে সে যে মানসিকভাবে নির্যাতিত হয়েছিল সেটা সে সহ্য করতে না পারে, মার কাছে যাবে বলে সে পালিয়েছিল কলকাতা শহর থেকে। কিন্তু সে পথ হারিয়ে সে যেতে পারে নাই। শ্রাবণে সে বৃষ্টি ধারার মধ্যে ভিজে তার নিউমোনিয়া হয়ে গেছিল। ফটিকের মা গ্রাম থেকে এসেছিল, কিন্তু ফটিক নিউমোনিয়া আক্রান্ত হয়ে সে সবশেষে মারা গেল। মৃত্যুর আগে তার শেষ সংলাপটুকু ছিল, মা এবার আমার ছুটি হয়েছে, এবার আমি বাড়ি যাচ্ছি। ফটিক চিরতরে চলে গেল। করুণ একটা মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে আমাদের একটা শৈশব কৈশোরের স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর বাস্তবভাবে আমাদের সামনে তুলে ধরেছিলেন। তো গল্পের স্বাদটুকু নেওয়ার জন্য আমি তোমাদেরকে বলবো যে আজকে আমরা যে অপরিচিত গল্পটি পাঠ করার জন্য দাঁড়িয়েছি, আসলে তোমাদের সবার প্রত্যেকের কাছে যে বই আছে, তোমরা ইতিমধ্যে আমার মনে হয় যে তুমি অপরিচিত গল্পটি পাঠ করে ফেলেছো, কিন্তু গল্পের ভেতরের সুরটুকু তুমি কতটুকু অনুধাবন করতে পেরেছো সেটুকুই আসলে আমি ধরিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়েছি। এবং আমি তোমাদেরকে বলতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বাংলা গল্পের প্রথম সার্থক গল্পকার। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প এবং গল্পকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর যে বিশেষ স্থানে দাঁড়িয়ে আছেন তার হাতটি ধরেই যেন বাংলা গল্প বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সময় যেভাবে গল্প লেখা হতো এখন আর সেরকমভাবে হয়তো গল্প লেখা হয় না। আমি একজন গল্পকার হিসাবে এই কথাটি আমি স্বীকার করি। রবীন্দ্রনাথের ফ্রেমে, রবীন্দ্রনাথের কাঠামোতে এখন আর গল্প লেখা হয় না, কিন্তু যে গল্প এখন লেখা হয় আর রবীন্দ্রনাথ যে গল্প লিখে গেছেন সেই গল্পের প্রাণ, সেই গল্পের ব্যথা আজও কিন্তু সার্থক গল্প হিসেবেই প্রতিটা গল্পকারের প্রাণে এবং পাঠকের প্রাণে বাজে। তো রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত কাব্যগ্রন্থ সোনারতরীতে বর্ষামঙ্গল কবিতায় তিনি ছোট গল্পের একটা সংজ্ঞা দিয়ে গিয়েছিলেন। আমার মনে হয় আমি বলার সঙ্গে সঙ্গে তোমরা হয়তো মনে করতে পারবে কথাগুলো। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল, সহস্র বিস্তৃত রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হইল না শেষ। হ্যাঁ, গল্পটা তো এমনই হবে যে গল্পের একটা রেশ থাকবে। গল্প পাঠ করার পরে গল্পের একটা রেশ থাকবে। আমার মাথায় একটা চিন্তা থাকবে যে গল্প পাঠ করার পরে আমার ভেতরে কোনো রকমের অনুভূতির জন্ম নেবে না। সেই গল্প পাঠ করে আসলে কতটুকু আনন্দ পাওয়া যায় আমি জানি না। আমি প্রতিটা গল্প, আমি অনেক গল্প পড়ি, কারণ গল্প লিখতে গেলে হয় কি, গল্প পড়তে হয়। গল্প না পড়লে ভালো গল্প কখনোই লেখা যায় না। তো গল্প যখন তুমি পাঠ করবে তোমার ভেতরে একটা অনুরণনের জন্ম নেবে। কোনো চরিত্রের উপর তোমার বিরক্তি ভাব আসবে, রাগ আসবে, ক্ষোভ আসবে, ভালোবাসা আসবে। বই পড়তে গেলে, যারা বই পড়া তোমরা আছো, যারা আমার কথা শুনতে পাচ্ছ, তারা কিন্তু তোমরা দেখবে। আর যারা তোমরা বই পড়ার অভ্যাস নেই, যাদের গল্পের বই পড়ার অভ্যাস নাই কিংবা উপন্যাস পড়ার অভ্যাস নেই, আজকে যারা আমার এই ক্লাসটি দেখছো, তোমরা একটা আনন্দের বই পড়ো না, শুরু করো না। এই ইন্টারমিডিয়েট লেভেল তো নতুন নতুন বই আবিষ্কার করার সময়। হ্যাঁ, বন্ধুদের কাছ থেকে ধার নিয়ে পারো, যেভাবে পারো একটা ভালো বই। পৃথিবীতে যত ভালো বই লেখা হয়েছে এই জীবনে পড়া, একটা জীবন দিয়ে পড়া শেষ করা যাবে না কখনো। দেখো, অতি সহজেই একটা বই পাঠ করে একজন লেখকের সারা জীবনের অভিজ্ঞতাটুকু তুমি নিয়ে নিতে পারো পাঠক হিসাবে। যেটুকু বর্জন করা সেটুকু বর্জন করবে, যেটুকু রাখার তুমি সেটুকু রাখবে। তো গল্প পাঠে যে আনন্দ আছে সেই আনন্দটুকু তোমাকে ধরতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমি আজকে কোনো ভূমিকা না দিই, কারণ রবীন্দ্রনাথ সম্পর্কে তোমরা জানো। রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু, রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কীর্তিকর্ম। রবীন্দ্রনাথ শুধু গল্পকার নয়, তিনি উপন্যাসিক, তিনি গীতিকার, তিনি নাট্যকার, তিনি প্রাবন্ধিক, তিনি চিন্তাবিদ, তিনি দার্শনিক। সব ধরনের গুণগুলোই রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে রয়েছে।
এক একটা দরজা, রবীন্দ্র সাহিত্য সম্ভার এত বেশি সমৃদ্ধ যে তার এক একটা দরজা দিয়ে তুমি যদি খোলো তুমি হাজার হাজার বছর পার করে দিতে পারবে, এত সমৃদ্ধ। রবীন্দ্র সাহিত্যটাকে আমরা একটা সুসমৃদ্ধ অট্টালিকার সঙ্গে তুলনা করতে পারি, এবং তার প্রতিটি কক্ষে এত এত ধন সম্পদ, ধন রত্ন লুকিয়ে আছে যে তুমি এক জীবনে তা শেষ করতে পারবে না। তাহলে আজকে আমাদের পাঠের যে গল্পটি রয়েছে, ছোট গল্পটি রয়েছে, তা রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা ছোট গল্পটি। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরীর বিখ্যাত পত্রিকা সবুজপত্রে। সবুজপত্রে 1914 সালে অপরিচিত গল্পটি প্রকাশিত হয়। তো এই গল্পটির বিষয় তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে রবীন্দ্রনাথ ঠাকুর যৌতুক প্রথার বিরুদ্ধে একজন সচেতন পিতা, একজন সচেতন কন্যার কিভাবে তারা জেগে উঠেছে, সমাজকে কিভাবে তারা আঘাত করেছে, এবং গল্প পাঠ করে যারা এই গল্পটি পাঠ করবে তাদের ভেতরে যে ব্যক্তিত্ব বোধের জন্ম দিয়েছে সেসব বিষয়ে কিন্তু এই গল্পটিতে ইঙ্গিত দেওয়া আছে। তোমরা বোর্ডে হয়তো দেখতে পাচ্ছ আমি কিছু অনুধাবনমূলক কোশ্চেন লিখেছি। যখন তোমরা গল্পটি পড়তে যাবে একটা খাতা তোমরা অবশ্যই খুলে রাখবে। গল্পটির পরতে পরতে কিন্তু এমন কিছু পংক্তি, এমন কিছু চরণ আছে, সেই চরণগুলোর অনুধাবনমূলক ব্যাখ্যা যদি তোমরা করতে পারো তাহলে আমি মনে করি এই গল্পটা তোমরা আরও বেশি আত্মস্থ করতে পারবে। তাই গল্পটি যখন তোমরা পাঠ করবে অনুধাবনমূলক এই যে আমি বেশ কয়েকটি 7টা প্রশ্ন এখানে তুলে দিয়েছি, আরও অনেকগুলো, আরও 10 থেকে 15টা প্রশ্ন তোমরা তুলবে বইটি পড়ার সময়, গল্পটি পড়ার সময়। তো এই গল্পতে চরিত্র আছে, দেখো প্রধানত চরিত্রগুলো আমরা একটু হিসাব করি, তোমরা কিন্তু পড়ার সময় চরিত্রগুলোর নামগুলো লিখে ফেলবে। প্রথমত গল্পটি বর্ণিত হয়েছে তোমার উত্তম পুরুষের বর্ণনায়। উত্তম পুরুষ, এখানে আমাদের গল্পের নায়ক হচ্ছে অনুপম নিজেই নিজের গল্পটিকে তারা বলে গেছে, এটাকে উত্তম পুরুষে বর্ণনা বলা হয়। আমি করে আজ আমার বয়স 27 মাত্র, এভাবে গল্পটি শুরু করেছে অনুপম। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসাবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। কি সুন্দর কথা! বিশেষণ সহযোগে, অলঙ্কার সহযোগে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাক্য অমৃত সুধা বয়ে যাচ্ছে। তো এই যে অনুপম নিজের পরিচয়টা এখানে দিয়েছে, তারপরে আমরা পাবো এই গল্পের নায়িকা অনুপমের সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল কল্যাণী। কল্যাণীর বাবার আছে, তারপরে অনুপমের মা আছে, অনুপমের এক মামা আছে, অর্থলোভী এক মামা আছে, অনুপমের পিস্তুত ভাই আছে, অনুপমের একজন বন্ধু আছে। মোটামুটি এই হচ্ছে চরিত্র। অনুপমের বাবা নাই, অনুপমের বাবা পেশায় ছিল উকিল, সে মারা গিয়েছে। প্রথমত অনুপমদের টাকা পয়সা কম ছিল, দারিদ্রতায় ভরা ছিল, কিন্তু পরবর্তীতে তারা কি হয়েছে, টাকা পয়সা জোগাড় করে বেশ ধনী হয়েছে। এবং অনুপমদের পরিবার যার বুদ্ধিতে চলে সে হচ্ছে অনুপমের এক মামা। অনুপমের মামা সব বিষয়ে সে কি করবে, নাক গলাবে, অন্যদের কোনো মতামত এখানে নেই। অনুপম একেবারে পুতুল মাত্র। অনুপম এখানে দেখো, আমার মনে হয় প্রথম পৃষ্ঠাতে শেষের দিকে, শিশুকলা আমি কোলেই মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। গজাননের ছোট ভাইটি। অন্নপূর্ণা হচ্ছে কে? দেবী দুর্গাকে অন্নপূর্ণা বলা হয়। গজানন গণেশ ছোট ভাইকে কার্তিক খুব দুর্গার আদরের ছোট ছেলে। কোলে। এখন নিজেকে অনুপম কার্তিকের সঙ্গে তুলনা করেছে, যে তার কোনো মতামত, কোনো কিছুই এখানে ধোপে টেকা না, কোনো কিছুই গ্রহণযোগ্য হয় না। সব কিছু তার মামাই এখানে কি করে, তাদের দেখভালের বিষয়টি করে। কিন্তু মামার অর্থলোভ প্রচুর, মামার অর্থলোভ রয়েছে। মামা আর যাই করুক কখনো সে ঠকবে না। এবং দেখো বেছে সে এমন এক জায়গায় বিয়াইওয়ালা করতে চায় যেখানে মানে তাদের চাইতেও, অনুপমদের চাইতেও যেন টাকাওয়ালা যেন না হয়, কিন্তু টাকা কম থাকতে হবে, কিন্তু সে কী করবে, নির্যাতন করবে।
নির্যাতন করবে, এরকম বেহাইকে কী করবে, টাকার জন্য চাপ দেবে, বেহাই টাকা দিবে, কিন্তু সেটা কষ্ট করে দেবে। এই কষ্টটুকুই যেন অনুপমের মামা কী করবে, তাড়িয়ে তাড়িয়ে ভোগ করবে। অদ্ভুত একটা নিষ্ঠুর একটা চেহারা মামার আমাদের গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছেন, ফুটিয়ে তুলেছেন। তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়। অনুপম বলেছে তার মামা তার থেকে কি হয়েছে, বছর 6 বড়, এবং অভিভাবক তার মামাই এটা। হ্যাঁ, তো আমরা যাই, ধনীর কন্যা তার পছন্দ নয়, কার, মামার। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়া আসিবে, এই তিনি চান। এটা কে চান, অনুপমের মামা চান। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, সে ছুটিতে কলকাতায় আসি আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ওহে মেয়ে যদি বলো, একটি খাসা মেয়ে আছে। মানে বিয়ের জন্য হরিশ হচ্ছে অনুপমের বন্ধু, সে এসে একটা মেয়ের সংবাদ দিল। এখন এই মেয়ের কথা আবার গিয়ে কি হলো, মামার কাছে উত্থাপিত হলো, এবং সব কিছু জেনে শুনে মামা কি করলো, এই মেয়ের সঙ্গে বিয়ে দেবে বলে কি হলো, স্থির করলো। এখন বিয়ের কথা যখন হয় তখন মেয়েদের যেমনি মনে একটা জল্পনা কল্পনা, একটা নতুন একটা ভাব কল্পনা আসে, তেমনি ছেলেদেরও একই রকম অবস্থা হয়। এই বিষয়টা এখানে উপস্থাপিত হয়েছে একটি বাক্যের মধ্যে দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে, দেখো গল্পের মধ্যে আমাদের অনুপমের অবস্থা আমরা ধরতে পেরেছি। এমন সময় হরিশ আসি বলিল, মেয়ে যদি বলো তবে ডট ডট দিয়ে তারপর দেখো, আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনিতে লাগিল। কি অদ্ভুত কথা। হ্যাঁ, অনুপম সে পাত্র বর, এখন তার মন কি হচ্ছে, আমার শরীর মন বসন্ত বাতাসে, বসন্তের বাতাস বকুল বনের, বকুল তো নিশ্চয়ই আমি জানি না তোমরা চিনো কিনা, বকুল একটা ফুল, বকুল বনে নবপল্লব রাশি, নতুন যে পাতা, হ্যাঁ নতুন যে পাতা ফুটেছে, নতুন পল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল। নানা রকমের কল্পনা, নানা রকমের, হ্যাঁ সে কি করছে, কল্পনা করছে, কাহিনী বুনে যাচ্ছে। হ্যাঁ, তারপরে এখন দেখো মেয়ের বয়স যে 15, তাই শুনিয়ে মামার মন ভার হইল। এখন মেয়ের বয়সটা 15, সনাতন ধর্মাবলম্বীদের ঘরে এই বয়সটা তৎকালে সেই সময়ের জন্য একটু বেশি হয়ে গেছে। এটা শুনে মামার মন একটু ভারী হয়েছে, কিন্তু বংশ তো কোনো দোষ নাই, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়ে পান না। একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুভাঙ্গা পণ, কাজে বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। তো যাই হোক, মামা যখন দেখলো যে তাদের চাইতে একটু নিচুতে আছে, তাদের ধন সম্পত্তি একটু ইয়েতে আছে, ভালো করে এটাকে কী করা যাবে, শোষণ করা যাবে, তখন মামা কী হয়েছে, রাজি হয়েছে। হ্যাঁ, এখন এই মামার যাতায়াতটা কতটুকু, কলকাতা শহর থেকে সে আর কোথাও যায় নাই তেমন করে। সে মনে করে বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল, কলকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। আন্দামান দ্বীপ ভারতের একটা তোমার জনবিচ্ছিন্ন একটা দ্বীপ। তৎকালে এটাকে যারা তোমার অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য ওই দ্বীপে তোমার দ্বীপবাসী করা হতো, এবং মানে লোকালয় থেকে একেবারে বিচ্ছিন্ন একটা দ্বীপ। তো মামার ইয়েতে ছিল যে আর সবগুলো হচ্ছে কি তোমার আন্দামান দ্বীপের মতো। মামা যদি মনু হইতেন তবু তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তাহার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। আমি জানি না তোমরা সংহিতা, মনু সংহিতা বিখ্যাত সনাতন ধর্মাবলম্বীদের মনু নামক ঋষির একটা উল্লেখযোগ্য গ্রন্থ, হ্যাঁ সংহিতা। তো মনের মধ্যে সেখানে মানুষের সংহিতায় মানুষের ইচ্ছা, চরিত্র এবং মানুষের আকরণ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত সংহিতায় পাওয়া যায়। মনের মধ্যে ইচ্ছা ছিল, নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করতে পারিলাম না। আমাদের অনুপম এতটা ব্যক্তিত্বহীন যে সে তার ইচ্ছা থাকা সত্ত্বেও কী করতে পারলো না, সে মামাকে কিংবা তার মাকে সে বলার মতো সাহসটুকু পেল না যে সে নিজ চোখে কী করতে চায়, কনেকে একবার দেখতে চায়। হ্যাঁ, তো আর যাই হোক, এই অনুপমের হয়ে তার এক পিস্তুত দাদা বিনু দাদা, তাকে পাঠানো হলো। কারণ বিনু দাদা এসে দেখে বলল, মন্দ নয় হে খাঁটি সোনা বটে। মেয়ে সম্পর্কে সে এসে বলল, মন্দ নয় হে খাঁটি সোনা বটে। বিনু দাদার ভাষাটা অত্যন্ত আড, যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। অনুপম খুশি হলো, কারণ বিনু দাদা সহজেই সব কিছুকে মানে উচ্ছ্বসিত হয় না।
যেখানে সে আমরা সবাই চমৎকার বলি সেখানে সে বলে চলনসই। তার মানে এখন বিনু দাদার কথাটা শুনে সে কী করলো, আমার ভাগ্যে প্রজাপতি নিশ্চয়ই জানো তোমরা, ব্রহ্মকে, হ্যাঁ, একজন দেবতা, বিয়ের দেবতা, হ্যাঁ, ব্রহ্ম। প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই, আর পঞ্চস্বর হচ্ছে মদনের 5টি স্বর, হ্যাঁ, পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। এখন কি হবে, অনুপমের বিয়ে হতে আর কোনো বাধা নেই। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে। শম্ভুনাথ হলো কল্যাণীর বাবা, হ্যাঁ, তার বয়সটা বলছে 40-এ কিছু এপারে বা ওপারে। তারপরে দেখো এখন কথাবার্তা চলছে, সব কিছু ঠিকঠাক হচ্ছে। তারপরে বিয়ের দিন ঘনিয়ে আসছে, বিয়ের দিন ঘনিয়ে যখন আসছে তখন বিয়ের তোমার বরের বাড়ির একটা যাত্রা আছে এবং সেটা জাঁকজমকপূর্ণভাবে, হ্যাঁ, ব্যান্ড বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি, যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে, যত রকমের মানে করা যায়, হই হুল্লোড় করা যায়, একসঙ্গে মিশাইয়া বর এটাকে বর বলছে অনুপম, এটাকে বলছে বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। হ্যাঁ, আংটিতে হারেতে জড়ি জহরতে আমার শরীর যেন গহনায় দোকান নিলাম চড়িয়াছে বলিয়া বোধ হইল। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত, সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিয়াছিলাম। এই বিয়ের আসরে গিয়ে দেখা গেল মামা প্রথমত যে কাজটি মনে করেন যে কনের বাবা কি করবে, বরকে ঠকাবে, যে সোনা দানা দিবে সেগুলো নকল দিবে, সেখানে খাঁত দিবে। তাই মামা সবসময় সজাগ এবং সচেতন, সে বিয়ের আগেই এগুলো পরখ করে নিতে চায়, হ্যাঁ, গহনাগাটিগুলো সে পরখ করে নিতে চায়। এবং একজন স্যাকরাকেও তারা ডেকে নিয়ে এসছে, হ্যাঁ, বিয়ে পড়ানোর আগেই এখানে একটা অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হলো। হ্যাঁ, কনের বাবাকে ডেকে বলা হলো যে সে আগে গয়নাকাটিগুলো কী করবে, পরখ করবে। স্যাকরা দেখে বললো যেগুলো তো পুরনো গয়না, অনেক পুরনো গয়না, এগুলো খুব খাঁটি সোনা, এগুলো দেখার কিছুই নাই, এগুলো আবার কোনো খাদি নাই। হ্যাঁ, কিন্তু কনের বাবা শম্ভুনাথ বাবু এটাতে কিন্তু তিনি প্রচণ্ড রকমের, তার শিক্ষা দীক্ষায় প্রচণ্ড রকমের আঘাত লেগেছিল যে বরের মামা এতটা ছোট লোক, হ্যাঁ, তার মন মানসিকতার পরিচয় পেয়ে তিনি কিন্তু ভিতরে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। ক্ষুব্ধ হওয়ার বিষয়টা আমরা দেখতে পাই পরবর্তীতে। হ্যাঁ, পরবর্তীতে যখন মামা সবার সামনে গহনাগাটিগুলো পরীক্ষা করে দেখলো, স্যাকরা এই জবাব দিল, তখন কিন্তু কল্যাণীর বাবা তারা যে ইয়ারিংটা দিয়েছিল, অর্থাৎ বরের পক্ষ থেকে কনেকে যে ইয়ারিংটা দিয়েছিল সেটি সম্পর্কে মতামত জানতে চাইলো স্যাকরার কাছে। স্যাকরা বললো যে এটা তো কোনো সোনা নাই, এটা অল্প একটু সোনা, এখানে খাদ আছে। হ্যাঁ, মানে মামাকে কী করলো, প্রচণ্ড জব্দ করলো শম্ভুনাথ বাবু। হ্যাঁ, শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, অর্থাৎ অনুপমকে তখন জিজ্ঞেস করলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? এই যে একটা কৌশল, হ্যাঁ, কনের বাবা, হ্যাঁ, বরটাকে যাচাই করে নিচ্ছেন, দেখো একটা প্রশ্নের মধ্যে দিয়ে, যে তার যে মতামত, তার যে ব্যক্তিত্বটা এখানে ফুটে উঠবে, এটাই কিন্তু আসো, তুমি কি বলো? এখন অনুপম কোনো কথাই বলছে না, কারণ তার কোনো কথাই ধুপে টিকবে না, তার মামাই এখানে সর্বেসর্বা। শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়ে কইলেন, সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে, এই সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই। তিনি অবাক হয়েছেন। হ্যাঁ, বরের কোনো মতামতই এখানে টিকবে না, বিয়েটা সে করবে, এখানে তার কোনো মতামত টিকবে না। তাই শম্ভুনাথবাবু প্রচণ্ড রকমের অবাক হয়েছেন। আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনাধিকার। আচ্ছা তবে বসো। মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া, এখন গহনা খুলি এনে তারপর সেগুলো পরীক্ষা করা হলো, এবং যখন দেখা গেল সব কিছু ঠিক আছে, তখন কি করলো, বরের মামা বিয়ে দেওয়ার জন্য তাগিদ শুরু করলেন যে এখন বিয়ে দেওয়া যায়। কিন্তু কনের বাবা বেঁকে বসলেন যে এই বিয়ে তিনি দেবেন না। কিন্তু তিনি সেটা বুঝতে দিলেন না। তিনি কি করলেন, এই যে বর ঢোল ঢাগর বাজায় যত রকমের মানুষ নিয়ে আসছে, বৈরাট নিয়ে আসছে, তাদেরকে কি বললেন যে আগে খাওয়াই দিই আমি। আগে সে কি করলো, খাইয়ে দিয়েছে। খাইয়ে দিয়ে, হ্যাঁ, তারপরে বলল এবার যে আপনাদেরকে আসতে হবে, অর্থাৎ এবার সে গাড়ি ডাকতে চাইছে, মানে তোমরা চলে যাও। কই কেন? বরের মামা তো প্রচণ্ড রকমের অবাক হয়ে গেল, কেন আমরা যাবো কেন, এখন তো বিয়ে হবে। না, বিয়ে হবে না, এ বিয়ে হবে না, কারণ তারা যে যৌতুক লোভী, তাদের ঘরে গিয়ে মেয়েটা যে শান্তি পাবে না, এই ব্যাপারটি কনের বাবা বুঝে গিয়েছেন। যারা মনে করে কনের বাবা কনের গহনা চুরি করবেন,
হ্যাঁ, তার কাছে রাখা যাবে না, তালিকা করে খাতায় লিখে রাখে যে এই গহনা দিচ্ছে, যাওয়ার সময় যখন কনেকে তুলে দেবেন তখন যদি দুই একটা সোনা দানা কম দেয়। হ্যাঁ, এটা ভেবে যারা লিখে রাখে, যারা এই ধরনের মনোবৃত্তি পোষণ করে, সেই ঘরে গিয়ে মেয়ে তো কখনো সুখী হবে না। সুখী হবে? সুখী হবে না। তাই কনের বাবা একটা দুর্দান্ত সিদ্ধান্ত নিলেন, লগ্ন পরিয়ে যাক, আমার মেয়ে লগ্ন ভ্রষ্টা হোক, যৌতুক লোভীদের সংসারে আমার মেয়েকে আমি কি করব না, পাঠাবো না। হ্যাঁ, কি অদ্ভুত প্রতিবাদ! হ্যাঁ, কি অদ্ভুত প্রতিবাদ! এই প্রতিবাদ তো সহজে কোথাও দেখা যায় না। একটা মেয়েকে সেও তো একজন মানুষ, তার মনুষ্যত্ব বোধ খাটো করে, তাকে অপমান করে, তাকে আরেকটা ঘরে কিছুতেই তার বাবা পাঠাবে না। পাঠালো না। তার অপমানিত হয়ে কী করলো, ফিরল। হ্যাঁ, অনুপমরা কি হলো, অপমানিত হয়ে ফিরে এলো। তারপর অদ্ভুত আক্রোশ, কালো রঙের স্রোতের পাশাপাশি নানা রকমের কল্পনা অনুপমের ভেতরে কি হচ্ছে, বয়ে যাচ্ছে। মস্ত বাংলাদেশের মধ্যে আমি একটা পড়ি, দেখো 31 পৃষ্ঠায় 3 নম্বর চ্যাপ্টারে রয়েছে, মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে। এত কত বড় একটা কথা! আমরা সহজে, যারা মেয়ের বাপ আছেন তারা যেন এদেশে প্রচণ্ড রকমের নিষ্পেষিত। তোমরা তোমাদের চারপাশে তাকালেই, এই যে আমরা চট্টগ্রামে যারা বসবাস করি তারা দেখবে, যারা মেয়ে বিয়ে দেয়, মেয়েদের সঙ্গে কত কিছু দিয়ে দিতে হয়। শুধু তাই নয়, আমাদের চট্টগ্রামের ঐতিহ্য অনুসারে এটাকে দেখবে যে এই দেয় নাই, সেই দেয় নাই, কতবার যে কত রকমের খোঁটা মেয়েকে শুনতে হয়। এবং মেয়ের পরিবারকে সবসময় সচেষ্ট থাকতে হয়, মধুভাত থেকে শুরু করে, বাংলা কলা থেকে শুরু করে, বদনা থেকে শুরু করে সব কিছু যেন শ্বশুরবাড়িতে পাঠানোর কি থাকতে হয়, সবসময় পাঠাতে হয়। না পাঠালে শ্বশুর শাশুড়ি, ননদ ননদী, পাড়াপড়শি কী করে, মেয়েকে খোঁটা দেয়, শোনায়। এগুলো কিন্তু কি হয়, এগুলো অন্তর্কলহ, একটা মেয়েকে নিষ্পেষিত করা, নির্যাতন করা, যৌতুকের বলিদান। যাদের সত্তা, একটা মেয়ে যখন লেখাপড়া শিখে, যখন সে সব কিছু বুঝতে পারে, নিষ্পেষিত হয়, সে সংসার করবে নাকি এই কথার তির্যক বাণগুলো সহ্য করবে? কখনো হয় না। আস্তে আস্তে মন মরা হয়ে যায় সে, আস্তে আস্তে তার জীবনী শক্তি লোপ পায়, আস্তে আস্তে তার লয় হয়। যেমন করে কি করে, তার বাপ মাও যদি, তাদের যদি সাধ্য না থাকে, তাদেরও কিন্তু কি হয়, প্রচণ্ড মর্মে মরতে থাকে। প্রতিটা খোঁটায়, প্রতিটা কথায় তাদের আস্তে আস্তে সুখ, দিবা সুখ, রাত্রির সুখ, সব সুখই বিনষ্ট হয়। তোমরা যারা আজকের এই গল্প পাঠ করছো, তোমরা যদি বিষয়টাকে উপলব্ধি করতে পারো, তাহলে আমি তোমাদের কাছে এই আবেদনটুকু রাখতে পারি, তোমরা যারা কৃষ্টি কালচার, সংস্কৃতি শিখছো, এই যৌতুকের বিরুদ্ধে তোমাদের নাবোধক উচ্চারণ হওয়া, এবং এখন থেকে তোমার চাওয়াটাকে, তোমার ব্যক্তিত্বটাকে তুমি নিজেই গড়ে তোলো, যাতে তোমার ব্যক্তিত্বের উপরে যেন আরেকজন কি করতে না পারে, জবরদস্তি কোনো মতামত দিয়ে দিতে না পারে। তোমার ব্যক্তিত্ব সত্তা যদি স্ফুরিত না হয়, পরিস্ফুটন না হয়, তাহলে এভাবে দুঃসম্পর্কের মামা, তস্কর সম্পর্কের কোনো চাচা, ঠক সম্পর্কের কোনো খালু, খালা, সবগুলো এসে তোমাকে মতামত দিতে থাকবে। তোমার জীবনটাকে তুমিই সুন্দর করে তুলতে পারবে। এইসব যৌতুককে না বলায় কনে এবং বরই যথেষ্ট। তোমাদের শিক্ষা যদি পরিপূর্ণ হয়ে থাকে, তোমরা কি করবে, সমাজের এই নির্যাতন, বলিদান, আত্মাহুতি, এই সব কুপ্রথা, কুসংস্কারগুলোকে তোমরা কি করবে, রহিত করবে। তোমাদের মধ্যে দিয়েই যেন একটা সুন্দর সমাজের স্বপ্ন আমরা দেখতে পারি, নতুন একটি বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পারি, সেই আশাবাদ আমি ব্যক্ত করি এই গল্পের ক্লাসের মধ্যে দিয়ে। তো আমরা দেখি তার পরবর্তীতে কী হলো। দেখো, এই কথাটার দিকে আমি তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম, মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে। এরপরে কি হতে থাকে, একটার পর একটা বুকের মধ্যে নানা রকমের কল্পনা চলতে থাকে, নানা রকমের আক্রোশ চলতে থাকে, কিভাবে প্রতিশোধ নেওয়া যাবে, কিভাবে মেয়ের বাপের উপরে কি করতে হবে, মেয়ের বাপের এত অহংকার কেন, মেয়ের বাপের তো এরকম অহংকার থাকবে না, কারণ সে মেয়ের বাপ, তাকে এত অহংকারী হতে দেওয়া যাবে না, নানা রকমের কথাবার্তা, নানা রকমের প্রতিশোধ নেওয়ার মতো কথাবার্তা হতে থাকে, চলতে থাকে। কিন্তু কোনো কিছুতেই কিছু হয় না, কোনো কিছু হয় না, চলতে থাকে এভাবে নানা রকমের কথা। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, কিন্তু নবযৌবন ইহার দেহে মনে কোথাও যেন একটু ভার চাপাইয়া দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব, ইহার কোনো জায়গায় কিছু জরিমা নাই। আমি এই যে হুট করে একটা লাইনটা বললাম, এই লাইনটা দেখো আরও গল্পের পরবর্তীতে, অর্থাৎ আমরা দেখতে পাই পরবর্তীতে, গল্পটা যারা তোমরা পড়ছো, এখন পড়বে, পরবর্তীতে হয়ে গেল কি, অনুপম আস্তে আস্তে কিন্তু সে বুঝতে পারছে যে সে কিন্তু প্রচণ্ড রকমের অপমানিত হয়েছে, তার ভিতরে তার ব্যক্তিত্ব সত্তাবোধ আস্তে আস্তে কী হচ্ছে, জাগ্রত হচ্ছে। মেয়েটি তার হৃদয় কোণ জুড়ে একেবারে আসন, পদ্মাসন করে নিয়েছে, সেই আসনে যেন অন্য কেউ আর কি করতে পারে না, উকি দিতে পারে নাই। এখন অনুপম কী করলো, তার মাকে নিয়ে
তাই সে তীর্থযাত্রা যাচ্ছে ট্রেনে করে যাওয়ার পরে তারা যখন একটা নির্দিষ্ট স্টেশনে গেল, তখন হুট করে একটা তোমার শব্দ, একটা কথা কি হলো, অনুপমের কানে আসলো যে এখানে আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। যখন অনুপম হিমশিম খাচ্ছিল মাকে মালপত্র নিয়ে ওঠার জন্য, তখন একটি কণ্ঠ তাদেরকে জানলা দিয়ে, একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করে বললেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। এই কথাটা অনুপমের কানে এত মধুবর্ষণ, মানুষের চেহারা হয়তো আমরা ভুলে যাব। আমি তোমাদেরকে এই কথাটার রেশ ধরে আরেকটি কথা বলতে চাই যে তোমার মুখের কথা দিয়ে কিন্তু কি করা যায়, চিত্ত জয় করা যায়। আমি আমার অনেকাংশ অধিক ক্লাসে আমি বলে থাকি যে অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী হচ্ছে কথা। তোমরা যারা এখন আমার এই ক্লাসটি দেখছো, তোমরা হয়তো বলতে পারো, স্যার অ্যাটম বোমা তো ধ্বংস করে দিতে পারো সব কিছু, ফুটলে সঙ্গে সঙ্গে সব শেষ। আমি বলবো কথা তার চাইতেও শক্তিশালী। কথা তোমাকে আঘাত করতে পারে, কথা আবার সৃষ্টি করতে পারে। যে মন হতাশায় নিমজ্জিত হতে হতে একেবারে শেষ হয়ে গেছে, এমন কোনো জাদুস্পর্শের কথা, অমৃত বাণী যদি সে পায়, সে মন আবার সতেজ হয়ে উঠতে পারে। আবার এই কথা দিয়ে যাদের শিক্ষিত মন, যারা শিক্ষিত, তাদেরকে আঘাত করতে কথা দিয়েই যথেষ্ট। কথার চাবুক যখন পিঠে পড়ে, কথার চাবুক যখন ব্যত্রাঘাত করে, তখন মনের ভিতর যে কষ্ট আছে, সেই কষ্টটাকে কিছু দিয়ে আর কি করা যায় না, সারানো যায় না। তো কথার শক্তি অনেক বেশি। কথা দিয়ে মানুষের চিত্তকে উদ্বেলিত করা যায়। আমাদেরকে কথা শিখতে হবে। এবং তোমরা যারা আজকে ক্লাস দেখছো, কথা শেখার একটা মাত্র উপায় আমি তোমাদেরকে বলে দিই। বলবো কথা শেখার সুন্দর উপায়টি কি? বই পড়া। তোমরা যদি ভালো বই পড়ো, তাহলে দেখবে তুমি কথা শিখতে পারছো, কথা জানতে পারছো, কথা তোমাকে উদ্বোধিত করছে। আর এই কথা শিখতে পারলে তুমি তোমার নিজেকে কি করতে পারবে, নতুনভাবে গড়তে পারবে। তো আমরা সবশেষে দেখি যে এই মেয়েটির যে তেজদীপ্ত তোমার চরিত্র, সেটা কিন্তু ট্রেনের মধ্যে অনুপম আর অনুপমের মা পরিচয় পেয়েছে। এই অপরিচিতা মেয়েটি কি করেছে, ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজরা যে তারা তৎকালে শাসক শ্রেণীর কর্মকর্তারা ট্রেনে উঠে বেড়াতে যাবে, তারা তাদের রুমটাকে দখল করতে চেয়েছিল। মেয়েটি জোর প্রতিবাদ চালিয়েছে, বলেছে এটা কখনো আগে থাকতে রিজার্ভ করা হয়নি, এটা আমি রিজার্ভ করেছি, আমরাই রিজার্ভ করেছি। তারা এভাবে কি করেছে, ইংরেজদেরকে প্রতিহত করেছে, সেই কামরায় উঠতে দেয়নি মেয়েটি। এবং মেয়েটি কানপুরে নেমে যাওয়ার সময় অনুপম এবং অনুপমের মা কি করেছে, তাদের লজ্জা, তাদের যে দ্বিধা দ্বন্দ্ব, এইসব সংশয় কাটিয়ে তার নাম জেনেছে। তার নামে সে বলেছে কল্যাণী, তার বাবার নাম সে বলেছে। বাবার নাম এবং মেয়েটির নাম জানার পরে অনুপম এবং অনুপমের মা স্তম্ভিত হয়েছে। তাদেরকে প্রচণ্ড রকমের তারা হয়েছে। অনুপম সে কি করেছে, আবার পরবর্তীতে কল্যাণী এবং কল্যাণী বাবার সঙ্গে দেখা করেছে। কিন্তু কল্যাণী কি বলেছে, সে আর বিয়ে করতে চায় না। সে এখন কি করে, মাতৃআজ্ঞা পালন করছে। মাতৃআজ্ঞা সে কি করছে, মেয়েদেরকে পড়াচ্ছে, মেয়েদেরকে পাঠ করাচ্ছে, শিক্ষা দিচ্ছে, এরকম একটা কাজে সে নিজেকে নিয়োজিত করেছে। তো অনুপম সেই যে কথা, এখানে জায়গা আছে এবং এই পৃথিবীতে সত্যিই জায়গা আছে। অনুপম যে মনে প্রাণে কল্যাণীকে ভালোবেসে ফেলেছে এবং এই যে তার কণ্ঠ, তার কথা, তার চরিত্র, এই সব কিছুর মধ্যে দিয়েই যেন অনুপম কি করেছে, একটু জায়গা চেয়েছে, ঠাঁই চেয়েছে। তো অনুপমের সঙ্গে বিয়েতে রাজি হয়নি কল্যাণী, কিন্তু অনুপমকে সেই সুযোগটুকু দিয়েছে সে, যে তার কাছাকাছি থেকে অন্তত তাকেও একটু সে কী করেছে, মাঝে মধ্যে সহযোগিতা করেছে। তো এই গল্পটি পাঠ শেষে আমাদের ভিতরে যে অপূর্ণতা থেকে যায়, যে অনুপমের ভিতরে একটা ব্যক্তিত্ববোধ ফিরে এসছে, অনুপম পুরো পরিবেশটাকে বুঝতে পেরেছে এবং অনুপমের মাও বুঝতে পেরেছে এবং অনুপমের সেই মামাকে তারা কি করেছে, ত্যাগ করেছে। এই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি এবং কল্যাণীর কাছে একজন সুপুরুষ হওয়ার জন্য সে কিন্তু অপেক্ষা করছে, সাধনা করছে। এবং সেই বিন্দুটা যদি কোনো একদিন যদি মিলিত হয়ে যায়, তাহলে সেটা আমাদের পাঠক হিসাবে সেই কল্পনাও আমরা করতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর সেই সুবিধাটুকু আমাদেরকে কি করলেন, রেখে দিলেন। অনুপম কার কাছাকাছি, কল্যাণীর কাছাকাছি থেকে সে কাজ কল্যাণীকে সহযোগিতা করার জন্য সে রয়ে গেল। তো তোমরা যারা আজকে এই গল্পটি ক্লাস করলে, তোমরা গল্পটিকে ভালো করে পাঠ করবে। আর আমি যেটা বললাম সেটা হচ্ছে, যত বেশি অনুধাবনমূলক কোশ্চেনগুলোর ব্যাখ্যা তুমি পড়বে, তত বেশি
গল্প কবিতা সবগুলো থেকেই তুমি প্রশ্নের উত্তর করতে তোমার জন্য সবচাইতে সহজ হবে, সুন্দর হবে। আমি দেখো এখানে কয়েকটা প্রশ্ন আমি লিখেছি। আমার ভাগ্যের প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না। বেহাই সম্প্রদায়ের আর যাই হোক, তেজ থাকাটা দোষের, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। ভিড়ের মধ্যে দেখিলে সকলে আগে, তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। তো কল্যাণীর বাবা কল্যাণীর যে ব্যক্তিত্ব অর্জন করেছে, সেই ব্যক্তিত্ব অর্জন প্রত্যেকেরই মানুষের কাম্য। আমি মনে করি যে যৌতুক প্রথার বিরুদ্ধে তারা যেভাবে শক্ত হয়ে দাঁড়িয়েছে, এবং যৌতুক প্রথা যে একটা সামাজিক অপরাধ, হ্যাঁ, সামাজিক একটা অভিশাপ, এই বিরুদ্ধে প্রতিটা সচেতন, আমি মনে করি পুরুষ এবং নারীকে সমকাতারেই এসে দাঁড়াতে হবে। তাহলে এই সমাজটা সুন্দর হবে, হ্যাঁ, এবং এই সমাজটাতে, হ্যাঁ, তোমার মেয়েদের যে কন্যা যে বলিদান হয়, এই বলিদান থেকে রক্ষা পাবে। তো আমার মনে হয় আবারও আমাদের ক্লাস সময় প্রায় শেষ হয়ে এসছে। আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। তোমরা গল্পটিকে বারবার করে পড়বে, এবং আমি দেখতে পাচ্ছি যারা তোমরা গল্প পাঠ করছো, বিভিন্ন জনে কিন্তু বিভিন্ন রকমের কমেন্ট করতে পারো। আমার মনে হয় কোনো লাইন উক্তি যদি তোমরা ওখানে লিখে দাও, আমি প্রত্যুত্তর ওখানে দিতেই পারি, সমস্যা নেই। তোমরা যোগাযোগ করতে পারো, বিভিন্ন ভার্চুয়াল জগতের মধ্যেও তোমরা যোগাযোগ করতে পারো। আমার মনে হচ্ছে তোমাকে আমি যেভাবেই পারি, ভুল হোক শুদ্ধ হোক, যেভাবে হোক, আমি কিন্তু জানানোর জন্য আমি প্রস্তুত আছি। তুমি যেখানেই আমাকে দেখবে, আমাকে যদি চিনতে পারো, প্রশ্ন করতে পারবে, কোনো সমস্যা নেই। আমি অপেক্ষায় আছি, তোমাদের অপেক্ষায় আছি। তোমাদেরকে কীভাবে জানানো যায়, কিভাবে তোমাদেরকে গল্পের প্রতি উদ্বুদ্ধ করা যায়। আজকের এই ক্লাসটি শেষ করার পরে আমি একটা তোমাদেরকে কাজ দিতে চাই। সেই কাজটা হচ্ছে, এই গল্পটা যদি তুমি অনুধাবন করতে পারো, এই চরিত্রগুলোকে তুমি যদি অনুধাবন করতে পারো, ঠিক বর্তমান পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি একটা গল্প রচনা করো, যে গল্পটার শব্দ সংখ্যা হবে 100 থেকে 200। তোমরা যদি চমৎকার একটা গল্প লিখতে পারো নিজে, তাহলে আমি বলবো আজকের এই গল্পের ক্লাসটি আমার সার্থক হয়েছে। আর তোমরা লেখার পরে সেটা যেভাবে হোক আমার কাছে পৌঁছানোর চেষ্টা করো। আমি সেখান থেকে অন্তত 3টি গল্পকে শ্রেষ্ঠ বলে আমি রায় ঘোষণা করব, যে তোমরা 3টা গল্প খুব ভালো লিখেছো। 3টা গল্পকে আমি নির্বাচিত করব। তোমাদের এই গল্পের ক্লাসটি যদি ভালোভাবে তোমরা অনুধাবন করতে পারো, আবার ভালো করে পড়বে, হ্যাঁ, পড়ে তোমাদের এই কাজটি আমি তোমাদেরকে দিলাম, যে চরিত্রগুলোর মনস্তত্ত্ব বিষয়টা বুঝে নিয়ে তোমাদের যার ভেতরে আশেপাশের যে কোনো জায়গা থেকে তোমরা যে কাহিনীগুলো জানছো প্রতিনিয়ত, এইগুলো যদি সংগ্রহ করে তোমরা নিজের মতো করে, সবাইকে লিখতে হবে না, যে ইচ্ছা করো সেই লিখবে। আর যারা এই তোমার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও, তারা 100 থেকে 200 শব্দের মধ্যে গল্পটা লিখে আমাকে, এটা আবার করতেই হবে এমন কোনো কাজ না, এটা আসলে তোমার একটা আলাদা একটা ক্রিয়েটিভিটি, হ্যাঁ, তোমার ভিতরে একটা সৃজনশীল ব্যাপার আমি জাগ্রত করার জন্য আমার নিজে থেকে এই কাজটা আমি তোমাদেরকে দিলাম। তোমরা একটা গল্পের নাম দাও, তোমার নাম দাও, তারপর 100 থেকে 200 শব্দের মধ্যে গল্পটা লিখো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামী ক্লাসে হয়তো আর একটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে আমাদেরকে। সবাইকে আমি শুভেচ্ছা জানিয়েছি। সবাই ভালো থাকো।